দর্শক, মজার একটা ঘটনা ঘটেছে আজকে। ঘটনাটা হচ্ছে জামাতের সঙ্গে জোটে যুক্ত হওয়ার কারণে এবি পার্টি, অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, সেই পার্টির যিনি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন জামাতের সঙ্গে জোট করাটা ঠিক হয়নি, ভুল হয়েছে, এবং এই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। প্রকাশ্যে একটা অনুষ্ঠানে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চেয়েও তিনি ক্ষমা পাননি। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যখন ক্ষমা চাইলেন, তখন একই উপলব্ধি কি এনসিপিরও হবে? এনসিপিকেও এক সময় সামনে বলতে পারে যে জামাতের সঙ্গে জোট করাটা আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। কি হচ্ছে আদতে রাজনীতিতে? কেন মুজিবুর রহমান মঞ্জু মনে করছেন যে জামাতের সঙ্গে জোট করা ভুল হয়েছে? কেনই বা ক্ষমা চাইছেন? চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি, উত্তরে কি জানতে পারলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা দেখেছিলাম তিন দলের একটা জোট, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিন দলের জোট হয়েছিল এবং তারা বলেছিল যে এই তিন দলের জোটই আগামী নির্বাচনে কাজ করবে। কিন্তু হঠাৎ করে সেই জোট থেকে অপর দুই জোট সঙ্গীকে না বলে এনসিপি জামাতের সঙ্গে জোট করে ফেলায় তাদের সঙ্গে সম্পর্কের বৈরিতা তৈরি হয়। এরপরে দেখা যায় এবি পার্টিও জামাতের সঙ্গে জোট করলো, রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট করলো না এবং তারা আলাদা থাকলো। তারা নির্বাচন পর্যন্ত করবে না, এরকম কথা বলল। এবার এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু মনে করছেন যে জামাতের সঙ্গে জোট করাটা ভুল হয়েছে। কালবেলার শিরোনামটা দেখে নিন। একটি অনুষ্ঠানে এই ঘটনাটা ঘটেছে আজকে ঢাকায়। জামাত জোটে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন মঞ্জু। সেখানে বলা হচ্ছে, জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেওয়ার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজকে রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা চান। এবি পার্টির জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে তার ক্ষমা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে সমস্বরে সবাই না ধ্বনি বলে ওঠে, অর্থাৎ তাকে ক্ষমা করেননি। ক্ষমা চেয়েছেন তিনি, কিন্তু তাকে কেউ ক্ষমা করেননি। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কেউ ক্ষমা চান, এবার তিনি মানে কোরআন হাদিস টেনে আনছেন, যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাও ভালো, কোনো হাদিস উদ্ধৃত করেননি তিনি। জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করে ছোট দলগুলোর টিকে থাকা কঠিন। তবু জামাতের জোটে যোগ দেওয়ার দায়ের 60% আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দোষারোপ করব না। 60% নিচ্ছেন, বাকি 40% কি জনগণের জন্য রেখে দিচ্ছেন? 40% কি জনগণকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন আপনি? এ সময় সিটিজেন্স প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন করেন, কেন এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ব্যর্থ হলো? জবাবে মঞ্জু বলেন, একটি ছোট দল হিসেবে আমাদের সেই সামর্থ্য ছিল না। ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী ব্যবস্থা এককভাবে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তার মানে ভোট কেন্দ্রে যে 7-10 জন এজেন্ট দিতে হয়, সেই এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি তাদের নেই, অথচ তারা একটা রাজনৈতিক দল। অবলীলায় তিনি স্বীকার করছেন যে এজেন্ট দিতেই পারতাম না, ভোট কিভাবে করব। হতাশা প্রকাশ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমান ও বিদ্রূপের শিকার হচ্ছেন। মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করে বলে, সবাই মিলেও কি 100 ভোট পাবে? আমরা আদৌ দল গঠন বা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য কিনা এমন প্রশ্ন তোলে। মানে 100 ভোটের প্রশ্ন যে তোলে, এই কথাটা বললেন। আজকে কি মানে তিনি ওই কি যেন একটা ড্রিঙ্কস আছে, বিজ্ঞাপন দেয়, যেটা খেলে অবলীলায় সত্যি কথা বলে দেয়, সম্ভবত ফ্রুটিকা, এরকম একটা কিছু। আজকে সম্ভবত তিনি এই সেমিনারে গিয়েছিলেন ফ্রুটিকা খেয়ে যাওয়ার ফলে অবলীলায় তিনি 100 ভোটও যে হবে না সেই কথাও বলে দিচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সবার ক্ষেত্রে এমন সুযোগ থাকে না। জারার আলাদা একটা পটভূমি আছে এবং তার শক্তিশালী মিডিয়া সমর্থন রয়েছে। যারা তো একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি যদি এতটা গার্ডস দেখাতে পারেন তাহলে আপনারও তো একটা বিশাল রাজনৈতিক দল। আপনাদের দুইজন সভাপতি এবং সাধারণ সম্পাদককে টক শোতে যেভাবে দেখা যায় মনে হয় যে আপনারাই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। আপনার সেক্রেটারি যেভাবে টক শোতে কথা বলে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে সকল বয়ান দেয়, তিনি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মানেন না এ কথা বলেও আপনারা যখন বহাল তবিয়তে থাকেন, তার মানে তো রাষ্ট্র ক্ষমতায় আপনারাই আছেন। তো তাসনিম জারার উদাহরণ আসছে কেন? তাসনিম জারা একা একজন নারী, একজন ডাক্তার, তিনি একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে 5,000-এর বেশি ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে টিকে গেলেন এবং তাসনিম জারা ঢাকা 9 আসনে নিশ্চিত করেই ভালো রেজাল্ট করবেন। জয় পরাজয় বলতে পারবো না, কিন্তু ভালো রেজাল্ট করবেন তার উদাহরণ কিন্তু তিনি তৈরি করতে পেরেছেন। তাসনিম জারা একা ঢাকা 9 আসনে যা ভোট পাবেন, আপনারা যদি 3 জন মনোনীত হন, মানে ওই জোটে থেকে যদি 3 জন মনোনীত হন, 3 জন মিলেও তাসনিম জারার অর্ধেক ভোট আপনারা পাবেন বলে মনে হয় না, যে বাস্তবতা আজকে আপনি নিজে স্বীকার করছেন। এবং এই যে মানে স্বীকার করা, আপনার জোর নেই কিন্তু মানে কথার জোর অনেক বেশি, রাজনীতির জোর নেই, কথার জোর অনেক বেশি, এবং টকশোজীবী হিসেবে মূলত রাজনীতিটাকে টিকিয়ে রেখেছেন। টকশো থেকে আপনার সেক্রেটারি তো বলেছেন যে তার ইনকাম সোর্স হচ্ছে টকশো থেকে ইনকাম, অর্থাৎ টকশো থেকে ইনকাম করেন, আবার টাকা নেই বলে জনগণের কাছ থেকে টাকা চান। এই ব্যাপারগুলো দিয়ে আসলে রাজনীতি হয় না, অন্য কিছু হয়। তিনি বলছেন যে তার একটি শক্তিশালী পটভূমি আছে, তারপরেও তিনি 1% সমর্থনও নিশ্চিত করতে পারেননি। যাদের এ ধরনের সুবিধা নেই তারা চাইলে দল ছেড়ে একা নির্বাচনে দাঁড়াতে পারে না। কে বলে 1% সমর্থন তিনি নিশ্চিত করতে পারেননি? তাহলে তার মনোনয়ন বৈধ হলো কি করে? তিনি তো 4,500-এর বেশি স্বাক্ষর লাগার কথা, সেখানে তিনি 5,000-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন। কি মানে ভুলভাল কথা বলছেন? তার মনোনয়নপত্র কি টিকতো, মানে গৃহীত হতো যদি তিনি স্বাক্ষর সংগ্রহ করতে না পারতেন 1%? গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি আনুষ্ঠানিকভাবে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এর আগে এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে যোগ দেয়, এতে 11 দলীয় জোট হয়। কিন্তু আমার কথা ভিন্ন। আমার কথা হচ্ছে তিনি তার অসহায়ত্ব প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু তিনি এটা বলছেন কেন যে জামাত জোটে মানে যোগ দিয়ে তিনি ভুল করেছেন, ক্ষমা চাই, আমাকে ক্ষমা দেন, এটা কেন বলতে হবে? জামাত জোট কি এমন অচ্ছুত একটা জায়গা যে যেখানে মানে যোগ দিয়ে তিনি ক্ষমা চাইবেন, ভুল হয়েছে বলবেন, এরপরেও জামাত তাদেরকে জোটে রাখবে? আমার মনে হয় যে এরপরে তো জামাতের উচিতই না তাদেরকে জোটে রাখা, তাদেরকে একটি আসনও দেওয়া উচিত না। যেহেতু তিনি ওপেন বলছেন যে এই জোটে যোগ দিয়ে আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, এবং ক্ষমা চেয়েও তিনি ক্ষমা পাচ্ছেন না। দর্শক, আপনার কি মনে হয় আসলে কি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং বাংলাদেশের রাজনীতি আদতে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।